বিয়ের পরের দিন চিত্রা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। চিত্রা অনেকবার ডাকাডাকি করলেও সে কিছুতেই তার শাশুড়ি, শ্বশুর, ননদ, স্বামী কাউকেই ডেকে তুলতে পারে না। সবাই তখনও পর্যন্ত নাক ডেকে ঘুমাতে থাকে। কি ব্যাপার, এত সবাইকে ডাকাডাকি করছি কিন্তু কেউ ঘুম থেকে উঠছে না কেন? আমি তো ব্রেকফাস্ট বানিয়ে রাখলাম, এতবার করে খাবার খাওয়ার জন্য ডাকছি তবুও কেউ উঠছে না। বড় সমস্যায় পড়লাম তো। চিত্রা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও কেউ যেহেতু ঘুম থেকে ওঠে না, তাই চিত্রা নিজের মতো খাবার দাবার খেয়ে নেয় এবং সংসারের কাজকর্ম করতে থাকে। এভাবেই দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। এমন সময় চিত্রার শ্বশুরবাড়ির লোকেরা ঘুম থেকে ওঠে, যা দেখে চিত্রা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি সারাদিন ধরে আপনাদের সবাইকে ডেকে ডেকে ঘুম থেকে উঠাতে পারলাম না, কিন্তু আপনারা এখন ঘুম থেকে উঠে গেলেন কি করে? দিনের বেলা কেউ এত পড়ে পড়ে ঘুমায় নাকি? আপনারা রাত্রিবেলা কি করবেন তাহলে? বৌদি, আমরা তো রাত্রিবেলা জেগে থাকি, আর কিছুক্ষণ পরেই আমি কলেজের জন্য বেরিয়ে যাব। দাদারও তো অফিসের মিটিং আছে। আমরা সবাই এখন যে যার কাজ করতে শুরু করব। বৌদি, তুমি তাড়াতাড়ি আমার জন্য খাবার বেড়ে দাও, আমাকে আবার বেরোতে হবে। তুমি রাত্রিবেলা কলেজে যাবে? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি তো এরকম ফ্যামিলি আগে কখনো দেখিনি। দুনিয়ার সব মানুষই দিনের বেলা কাজ করে আর রাত্রিবেলা ঘুমায়, কিন্তু তোমরা এরকম উল্টো কেন? আসলে আমাদের ফ্যামিলি সবার সান অ্যালার্জি আছে। রোদে বেরোলেই আমাদের সানবার্ন হয়ে যায়, তাই ডাক্তারবাবু আমাদেরকে রোদে বেরোতে বারণ করেছে। কিন্তু দিনের বেলা তো আর শুধু শুধু চুপ করে বাড়ির মধ্যে বসে থাকা যায় না, তাই আমরা দিনের বেলা ঘুমিয়ে থাকি আর রাত্রিবেলা জেগে নিজেদের দরকারি কাজকর্ম করি। হ্যাঁ বৌদি, আর আমি সেই জন্য নাইট কলেজে পড়ি। আমি রাত্রিবেলা করেই কলেজে যাই। তুমি আসলে আমাদের বাড়িতে নতুন এসেছো বলে তোমার এরকম মনে হচ্ছে। আমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকতে থাকতে তোমারও অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, আমারও অফিসের মিটিং আছে, আমাকেও এবার মিটিংয়ে বসতে হবে। আর চিত্রা, তুমি আমাকে আজকে খাবারের জন্য অনেকবার ডাকাডাকি করছিলে, আমি শুনতে পেয়েছি, কিন্তু আমাদের দিনের বেলা ওঠার তো অভ্যাস নেই, তাই আমি উঠতে পারিনি। তুমি রাত্রেবেলা আমার জন্য চিকেন কষা লুচি বানিয়ে রাখো, আমি রাত্রে খেয়ে নেবো, কেমন? আসলে রক্তিম একটা এমএনসিতে জব করত আর তার ওয়ার্কিং টাইম ছিল আমেরিকান সময়ের হিসেবে দিনের বেলা, কিন্তু ইন্ডিয়ান সময় অনুযায়ী রক্তিম রাত্রিবেলায় কাজ করতে পারত। রক্তিম প্রত্যেক দিনই সারা রাত জেগে অফিসের কাজকর্ম করে আর দিনের বেলা পরিবারের সঙ্গে ঘুমায়। চিত্রা যখন তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম অদ্ভুত অভ্যাসের ব্যাপারে জানতে পারে, তখন সে ভীষণই অবাক হয়। এরা আবার কোনো ভ্যাম্পায়ার না তো? এরকম রাত্রিবেলা তো ভ্যাম্পায়াররাই জেগে থাকে। আমি তো কখনো কোনো মানুষকে এরকম রোজ রাত্রিবেলা জেগে থাকতে দেখিনি। এরকম হ্যান্ডসাম ছেলে দেখে সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছি। এটা আমার একদমই উচিত হয়নি, আর একটু ভালো করে খোঁজ খবর নিতে হতো। দেখতে দেখতে রাত 10টা বাজতে না বাজতেই চিত্রার ভীষণই ঘুম পেয়ে যায়, কারণ চিত্রা সারাদিন সংসারের কাজকর্ম করে খুবই ক্লান্ত হয়ে পড়ে, তাই সে তখনই শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি মা চিত্রার ঘরে গিয়ে তাকে ডাকতে শুরু করে। এ কি বৌমা, তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? এখন তো তোমাকে রান্না করতে হবে, তোমার শ্বশুর মশাইকে খেতে দিতে হবে, রক্তিমের জন্য খাবার বানাতে হবে। ওঠো, তাড়াতাড়ি রান্না করতে চলো, আজকে তো তোমার প্রথম রান্না। আমি তো সকালে দুপুরে আপনাদের জন্য রান্না করেছিলাম, আপনারা কেউই খাননি। ওই রান্নাগুলোই ফ্রিজে রাখা আছে, আপনাদের যদি খিদে পায় তাহলে খাবারগুলো গরম করে খেয়ে নিন। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে, আমি উঠতেও পারছি না। সে কি, তুমি নতুন বৌমা হয়ে আমাদের ওই ঠান্ডা হয়ে যাওয়ার সকালে রান্না করা খাবার খাওয়াবে? তোমার তো আমাদেরকে গরম গরম খাবার দাবার রান্না করে দেওয়া উচিত। আমরা ওরকম সকালবেলার রান্না রাত্রিবেলা খাই না, আমরা রাত্রিবেলাতেই গরম গরম রান্না করা খাবার খেতে অভ্যস্ত। শাশুড়ি মায়ের কথা শুনে চিত্রার কিছু করার থাকে না, সে বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে আবার রান্নাবান্না করতে শুরু করে। কিন্তু সে মনে মনে তার পরিবারের উপর খুবই রেগে যায়। সে কোনো রকমে রান্নাবান্না সম্পন্ন করে। রান্না হয়ে যাওয়ার পর সে কোনো রকমে সবাইকে খাবার পরিবেশন করার পর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু কয়েক ঘন্টা বাদে চিত্রার শ্বশুরমশাই আবার চিত্রাকে ডাকতে শুরু করে। বৌমা, শুয়ে পড়লে নাকি? বলছি একটু গরম গরম চা আর একটু বেগুনি ভেজে দিলে ভালো হতো না? তোমার হাতের তো এখনো চাই খেলাম না।
ডিনারটা তো তুমি খুব ভালো মতোই বানিয়েছিলে। দেখি এবার তুমি চপ কেমন ভাজতে পারো। আসলে ভালো চপ ভাজতে পারাটাই তো রান্নার আসল স্কিল। দূর, এরা মনে হচ্ছে আমাকে সারা রাত ঘুমাতে দেবে না। কি জ্বালায় পড়ে গেছি, এখন আবার মাঝরাতে চপ কে খায়? হতচ্ছাড়া, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়লি না, এই বাড়ির সব কটাকে আমি আচ্ছা করে দেব। চিত্রা মনে মনে এরকম কথা বললেও সে মুখে কোনো কথা বলতে পারে না। সে রান্নাঘরে গিয়ে চা এবং আলুর চপ বানাতে শুরু করে। কিন্তু মধ্যরাতে ঘুম ঘুম চোখে আলুর চপ তেলের মধ্যে ছাড়তে গিয়ে তার হাতে তেল ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার হাতে বড় বড় ফোসকা উঠে পড়ে। ওরে বাবারে, উফ, জ্বলে গেল। বাবারে বাবা, রক্তিম তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। রক্তিম পাশের ঘরে থাকায় সে তাড়াতাড়ি চিত্রার হাতে ঠান্ডা ঠান্ডা জল দেয়, কিন্তু তাতেও চিত্রার জ্বালা পোড়া কমে না। উফ, কি করবো বলো তো? তুমি কি একটু দেখে শুনে কাজ করতে পারো না? দেখো এবার হাতে কতখানি ফোসকা পড়ে গেল। তোমার বাবা মা জানতে পারলে কি বলবে বলো তো? ভাববে হয়তো আমরা তোমার ঠিক মতো দেখভাল করি না। সামান্য চপ ভাজতে গিয়ে কেউ হাত পোড়ায়? তোমার বাবার যে রাত 2টোর সময় চপ ভাজা খেতে ইচ্ছে করছে, সেটা তো একবারও বলছো না। তোমাদের মতো অদ্ভুত ফ্যামিলি আমি বাবার জন্মেও দেখিনি। এত রাতে কে ভাজাভুজি খায় শুনি? আমি মোটেই রাত জাগতে পারি না। আর তোমার বাবা মা শুধু আমাকে এটা করো সেটা করো বলে হুকুম করেই চলেছে। ঘুম চোখে চপ ভাজতে গিয়েই তো আমার এরকম হাল হয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের মতো এরকম দিনের বেলায় ঘুমিয়ে রাত্রেবেলা জেগে থাকো। তাহলে আমাদের লাইফস্টাইলের সাথে তোমার অভ্যাস হয়ে যাবে। তাহলে তোমারও দিনের বেলা ঘুমিয়ে পড়লে রাত্রেবেলা ঘুম পাবে না। কেননা তুমি তো জানোই আমরা দিনে ঘুমাতে রাতে জাগতে অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া রাত্রেবেলাতেই আমাদের অফিস ওয়ার্কিং টাইম। দেখতে দেখতে এভাবে সারাটা রাত কেটে যায়। সকাল হতে না হতেই চিত্রা শ্বশুরবাড়ির লোকেরা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু চিত্রা অনেক চেষ্টা করলেও সকালবেলা কিছুতেই ঘুমাতে পারে না, কারণ তার মোটেই দিনের বেলা ঘুমানোর অভ্যাস নেই। তাই সে আবার বাধ্য হয়ে সংসারের কাজকর্ম করতে থাকে। দেখতে দেখতে এভাবে রাত হয়ে এলে চিত্রা শ্বশুরবাড়ির লোকেরা একে একে ঘুম থেকে উঠে পড়ে। শোনো বৌমা, আজকে আমি আর তোমার শ্বশুর মশাই আমাদের এক রিলেটিভের বাড়িতে যাচ্ছি। আমরা রাতে ফিরবো না। শিলার আজকে কলেজে এক্সাম আছে, তাই রক্তিম শিলাকে নিয়ে এক্সাম দিতে যাবে। শিলা যখন কলেজ থেকে ফিরবে তুমি কিন্তু দরজাটা খুলে দিও। দেখো আবার ঘুমিয়ে পড়ো না যেন। এই বলে চিত্রা শাশুড়িমা এবং শ্বশুরমশাই সেখান থেকে চলে যায়। চিত্রা সেদিন অনেকক্ষণ ধরে জেগে থাকার জন্য ফোনে ওয়েব সিরিজ দেখতে থাকে। কিন্তু ওয়েব সিরিজ দেখতে দেখতে কখন সে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। কয়েক ঘন্টা পর রক্তিম এবং শিলা বাড়ি ফিরে ডাকাডাকি করতে শুরু করে। চিত্রা, ও চিত্রা, দরজাটা খোলো। কি হলো? কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? ভোর 4টে বেজে গেল, আর কিছুক্ষণ বাদেই তো সূর্য উঠে যাবে। চিত্রা, ও চিত্রা, কি ঝামেলা বলো তো? তোর বৌদি এখনো দরজা খুলছে না কেন? আমার মনে হয় বৌদি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। বৌদি প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমায়। কখন থেকে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এদিকে দরজা খোলার নাম নেই। দূর, আমরা চাবিটা নিয়ে গেলেই ভালো হতো। বৌদিকে বিশ্বাস করে বড্ড ভুল করে ফেলেছি। শিলা এবং রক্তিম অনেকবার করে চিত্রাকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু চিত্রা কিছুতেই ঘুম থেকে ওঠে না। দেখতে দেখতে এভাবেই সকাল হয়ে যায়। বেলা 9টার সময় শিলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে শিলা এবং রক্তিম দুজনেই বাড়ির দরজার সামনে শুয়ে ঘুমাচ্ছে। কি গো, ওঠো, সকাল হয়ে গেছে। আসলে মা আমাকে বলেছিল তোমাদের জন্য দরজা খুলে দিতে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা কিছু মনে করো না, চলো ঘরে চলো। ইস, শাশুড়ি মা জানতে পারলে নিশ্চয়ই আমাকে খুব বকাবকি করবে। বৌদি, তোমাদের জন্য দেখো আমার মুখে গলায় র্যাশ বেরিয়ে গেছে। তুমি যদি ভোরবেলা দরজা খুলে দিতে তাহলে সূর্যের আলোতে আমার র্যাশগুলো বেরোতো না। আমি এখন তোমার জন্য 1 সপ্তাহ বাড়ি থেকে বেরোতেই পারবো না। সত্যি চিত্রা, তোমার কোনো আক্কেল নেই তাই না? তোমাকে যখন আমরা বলেছি যে আমাদের সান অ্যালার্জি আছে, তুমি মোটেই আমাদের কথাটাকে সিরিয়াসলি নাওনি তাই না? নিজের ইচ্ছে মতো তো ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠছো। তোমাকে না কতবার বলেছি যে দিনের বেলা ঘুমিয়ে পড়বে, তাহলে তোমার রাত্রেবেলা জেগে থাকতে অসুবিধা হবে না। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমার যদি দিনের বেলা ঘুম না আসে তাহলে আমি দিনের বেলা ঘুমাবো কি করে? আমি কালকে দিনের বেলা ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। এতে আমার কি দোষ বলো? এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত চিত্রা কিছুতেই দিনের বেলা ঘুমানো প্র্যাকটিস করতে পারে না। তার উপর রাত্রিবেলা অসুবিধা হলেও তাকে বাড়ির সবার জন্য রান্নাবান্না করতে হয়। এই মেয়ে, তোমার লজ্জা নেই? কালকে তোমাকে রাত্রিবেলা ঘুমানোর জন্য এত করে বকাবকি করা হলো, তুমি আজকে আবার ঘুমাচ্ছ?
এই বলে সোনালী দেবী যখন চিত্রার গায়ে হাত দিয়ে তাকে জোর করে ডেকে তুলতে যায়, তখনই চিত্রার হাত থেকে কতগুলো ঘুমের ওষুধ নিচে পড়ে যায়, যা দেখে সোনালী দেবী খুবই ভয় পেয়ে যায়। সে খুব ভালো মতোই বুঝতে পারে চিত্রা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, তাই তখনই চিত্রাকে সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনাদের বৌমা মনে হয় ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে। ছি ছি ছি, আপনারা কেমন পরিবারের লোকজন? এইটুকু মেয়ের ওপর কিরকম অত্যাচার করতেন যে সুইসাইড অ্যাটেম্প করলো? আপনি জানেন এর জন্য আপনার বৌমা তার সন্তানের কতটা ক্ষতি হতে পারে? আসলে আমার দিনের বেলা কিছুতেই ঘুম আসছিল না, তাই আমি ভাবলাম 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ফেলি। থাক বৌমা, তোমাকে আর কষ্ট করে জাগতে হবে না। তুমি যদি দিনে জেগে রাত্রিবেলা ঘুমাতে চাও তাহলে তাই করতে পারো, এতে আমাদের অসুবিধা নেই। আসলে ডাক্তারবাবু, আমাদের সান অ্যালার্জি আছে, তাই আমরা দিনে কোথাও বেরোতে পারি না। আজকাল সান অ্যালার্জি সকলেরই আছে, কিন্তু তাই বলে আপনারা বাইরে বের হবেন না। আমি আপনাদেরকে খুব ভালো একটা সানস্ক্রিন রেকমেন্ড করছি, ওই সানস্ক্রিন মেখে আপনারা বাইরে বের হবেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো রকমের অ্যালার্জি রিঅ্যাকশন হবে না, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে চিত্রার পরিবারের লোকেরা ভীষণই আশ্চর্য হয়। তখনই ডাক্তারবাবু তাদের সবাইকে খুব ভালো সানস্ক্রিন রেকমেন্ড করে। পরের দিন থেকে সবাই সেই সানস্ক্রিন মেখে বাইরে বেরোতে শুরু করে। রক্তিমও নিজের ওয়ার্কিং শিডিউল পাল্টে ফেলে। কয়েকদিনের মধ্যেই তাদের রাত্রিবেলা ঘুমানোর অভ্যাস হয়ে যায়। এখন তারা আর 5টা মানুষের মতো রাত্রিবেলা ঘুমায় আর দিনের বেলা দরকারি সমস্ত কাজকর্ম করে। এতে করে চিত্রারও আর কোনো অসুবিধা হয় না। অশোকনগরীতে মিনা তার মা রূপালী দেবীর সঙ্গে বাস করত। তাদের সংসারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। মিনা তাদের বাড়ির পাশে একটি ছোট মুদিখানার দোকান চালাতো, আর প্রথম দিকে দোকানটি ঠিকঠাক চললেও এখন সেটা খুব একটা ভালোভাবে চলতো না। সারাদিনে হাতে গোনা 2-1টা খরিদ্দারই সেখানে আসতো। এই নিয়ে মিনা সারাদিন খুব চিন্তায় থাকতো। একদিন, মিনা, তুই সারাদিন এত চিন্তায় ডুবে থাকিস কেন রে মা? আমি যখনই এখানে আসি তোকে মন মরা করে বসে থাকতে দেখি। মা, তোমাকে আর কি বলবো, তুমি তো জানোই আমাদের দোকানের পরিস্থিতি কেমন। সকাল থেকে এখানে বসে আছি, একটাও খরিদ্দার আসেনি। এরকম কেনা বেচা হলে আমাদের দোকান কিভাবে চলবে বলো তো? আমরা তো গরিব গরিব হয়েই থেকে যাব। এ নিয়ে তুই এত চিন্তা করিস না রে মা। ঈশ্বর আমাদের ভাগ্যে যতটা রেখেছেন আমরা ঠিক ততটাই পাবো। একটু ধৈর্য ধর, দেখবি ঈশ্বর আমাদের সবকিছু ঠিক করে দেবেন। এগুলো মনে সান্ত্বনা দেওয়ার কথা মাত্র, আমি এগুলো বিশ্বাস করি না মা। যেখানে সবাই ব্যবসা করে বড়লোক হয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা ইনকাম করছে, সেখানে শুধু আমাদেরই কেন টাকা হবে না? সবকিছুরই একটা নিয়ম আছে রে মা। আজকে আমাদের কেনা বেচা হচ্ছে না তো কি হয়েছে, 2 দিন পর দেখবি নিশ্চয়ই হবে। না, আমি আর ধৈর্য ধরতে পারবো না। আর তুমি দেখো না, একটা ঠেলাওয়ালা চপওয়ালা দিনে হাজার হাজার টাকা ইনকাম করে, আর আমরা এত বড় দোকান খুলে মাছি তাড়াচ্ছি। আমি বরং কাল থেকে অন্য কিছুর ব্যবসা করব। মিনা এরকমই মেয়ে ছিল, তার ধৈর্য ক্ষমতা অনেক কম ছিল। সে এই নিয়ে অনেক কিছুরই ব্যবসা করে ফেলেছে, কিন্তু কিছুতেই সে সফলতা পায়নি। সে অল্প কিছুদিনের মধ্যেই বড়লোক হতে চাইছিল, আর সে এই চিন্তাতেই সারাদিন ডুবে থাকতো। পরের দিন মিনা কোন ব্যবসা করলে ভালো হবে এবং বেশি বেশি খরিদ্দার পাওয়া যাবে দেখার জন্য পাশেরই একটি বাজারে যায়। সেখানে গিয়ে সে দেখে চপ ফুরুলি তেলে ভাজার দোকানে খুব বেশি পরিমাণে ভিড় আছে। এমনকি দোকানদার তাদের সকলকে একসঙ্গে দিতে না পেরে লাইন করে দাঁড় করিয়ে রেখেছে। ও, তাহলে এই ব্যাপার। তেলে ভাজার ব্যবসায় এত খরিদ্দার পাওয়া যায়, আমি তো এটা আগে জানতাম না। তবে আমি তেলে ভাজার দোকান করলেও চপ ফুরুলি করব না, এতে লাভ অনেক কম হবে। আমি করলে একটু আলাদা কিছুই করব, আর খরিদ্দারের কাছ থেকে ইচ্ছে মতো দাম নেব। খরিদ্দারকে কিভাবে বোকা বানাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। এই উদ্দেশ্য নিয়েই মিনা সেখান থেকে চলে আসে। সে পরের দিন থেকে তেলে ভাজার দোকান খুলে ফেলে। সে বিভিন্ন রকমের আইটেম যেমন লঙ্কা চপ, কুমড়ো চপ, টমেটো চপ, আরো নানান রকম সবজির চপ তৈরি করে কম দামে বিক্রি করতে থাকে। তার দোকানে সবকিছু মোটামুটি হলেও লঙ্কা চপের স্বাদ অসাধারণ ছিল। লঙ্কা চপের স্বাদ ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় কয়েকদিনের মধ্যেই তার দোকানে অনেক খরিদ্দার আসতে শুরু করে। এটা দেখে মিনা লঙ্কা চপের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। আরে, কালকেই তো খেয়ে গেলাম লঙ্কা চপের দাম 3 টাকা, আর আজ এসে দেখছি 5 টাকা। একদিনেই 2 টাকা বৃদ্ধি।
এখানে কি শেয়ার মার্কেটের মতো দাম ওঠানামা করছে নাকি, যে একদিনেই 2 টাকা বেড়ে গেল? এখানে চপ বিক্রি হচ্ছে নাকি ঠপ বিক্রি হচ্ছে? হ্যাঁ, নিজের পকেটের টাকা দিয়ে সাধু সেজে লাভ নেই কাকা। ভালো মাল খেতে গেলে আপনাকে টাকা তো বের করতেই হবে। আমার লঙ্কার চপ আপনি নিশ্চয়ই খেয়েছেন, আর তাই আপনি এখানে দ্বিতীয়বার এসেছেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি বাজারের সব দোকানদাররা যেরকম নিচ্ছে সেরকমই নাও। একটা লঙ্কার আর কতই বা দাম পড়বে? এমন নয় তো যে তুমি 3 টাকাতে বিক্রি করলে তোমার ব্যবসা বিশাল লস হয়ে যাবে। আরে কাকা, আমি এখানে 4 আনা 8 আনা লাভ করতে দোকান খুলিনি, বুঝলেন? যেখানে 2 টাকা লাভ করতে পারবো না সেখানে দোকান চালিয়ে কি লাভ হবে বলুন? এখন আপনার খেতে হলে 5 টাকা দিয়ে খান, আর না হলে এখান থেকে চলে যান। আমি আপনাকে এত জমা খরচ দিতে পারবো না। এই চল চল, এদের সঙ্গে কথা বলে পারবি না। এরা এখানে তেলে ভাজার দোকান নয়, লটারি খুলেছে যে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। লোকটির এরকম কথাবার্তা শুনে মিনার মাথায় তখন একটি বুদ্ধি আসে। সে মনে মনে ভাবে, হ্যাঁ সত্যিই তো, আমি 1 টাকা 2 টাকা দাম বাড়ালে খরিদ্দারকে সারাদিন ধরে জমা খরচ দিতে হচ্ছে, আর লোকে লটারি চালিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সেখানে কেউ কিছু বলছে না। তা আমিও যদি আমার দোকানে কোনো লটারি বা প্রতিযোগিতা রাখি, আর আমার লঙ্কা চপ তো এমনিতেই লোকে পছন্দ করে, তাহলে লঙ্কা খাওয়ারই যদি প্রতিযোগিতা রাখা যায়। সে তার দোকানের উপর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। পরের দিনই রাকেশ নামের একটি ছেলে তার দোকানে আসে। আরে, এখানে তো তেলে ভাজার দোকান আছে দেখছি। তা তোমার তেলে ভাজা দেখতে তো খুব দারুণ লাগছে, আর লঙ্কার চপগুলো বেশ বড় বড়। খেতে কেমন লাগবে গো? খুব ঝাল নাকি? আরে কি, এখানে লঙ্কার চপের দাম আলাদা আর ওখানে আলাদা কেন? দেখো, আমি আগেই বলে দিচ্ছি, আমার দোকানে টাইম পাস করতে এলে চলে যান, কারণ আমার অনেক কাজ আছে। টাইম পাস করার মতো আমার কাছে সময় নেই। আর যারা এটা বলছে আমি তাদের জন্যই করেছি। যা দেখার ওই বোর্ডে লেখা আছে দেখো, আমার মাথা খেও না। মিনার কথা শুনে রাজেশ তার দোকানের বোর্ডের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে 1 মিনিটের মধ্যে 100টা লঙ্কা চপ খেতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এই বিশেষ প্রতিযোগিতার লঙ্কা চপের দাম অনেকটাই বেশি ছিল, অর্থাৎ 10 টাকা ছিল। এটা দেখে রাকেশ মনে মনে ভাবে, আমার তো পকেটে বেশি টাকা নেই যে আমি প্রতিযোগিতার লঙ্কা চপ খাবো। তা আগে সাধারণ লঙ্কা চপ খেয়েই দেখি। এই যে, না না, আমি প্রতিযোগিতা করব না, তুমি বরং আমাকে সাধারণ লঙ্কা চপই 2 পিস দাও। কি হাওয়া বেরিয়ে গেল? কম্পিটিশন করতে পারবে না তো? এই জন্যই আমার দোকানে যে আগে আসে আমি তাকে বলে দিই যে ভালো করে বোর্ডটা পড়ে নাও। রাকেশ এটা শোনার পর কম দামি 2টি লঙ্কা চপ খেয়ে দাঁড়িয়ে থাকে। সে দেখে বেশ কিছুজন তার দোকানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই যে, আমাকে 100 পিস লঙ্কার চপ দাও, আজ আমিও আবার কম্পিটিশন করতে চাই। আসলে কাল পান খেয়ে এসেছিলাম তাই খেতে পারিনি। আজকে আমি 10,000 টাকা নিয়ে বাড়ি যাবই যাবো। হ্যাঁ দাদা, আমি কি না বলেছি নাকি? আপনাদের মতো ঝাল প্রেমীদের জন্যই তো আমি এই কম্পিটিশনটা রেখেছি। আপনি তো এর আগেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাহলে শর্তগুলো তো আপনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। এই বিট্টু, তুই একে 1000 টাকা জমা দে তো, আর ব্যাগ খুলেই রাখ। আমি 10 মিনিটের মধ্যেই 10,000 টাকা জিতবো। রাজেশ তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। এটা দেখে মিনা প্রথমে রাজেশকে কম দামি 2টি লঙ্কা চপ দেয়। রাজেশ সেগুলো খেয়ে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা দেখতে থাকে। সে দেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা লোকটি মাত্র কয়েকটি লঙ্কা খেয়ে ঝালের জন্য চিৎকার করতে থাকে, এবং মিনার দেওয়া শর্ত অনুযায়ী 100টি লঙ্কা চপ খেতে পারে না। তাই সে প্রতিযোগিতা হেরে যায় এবং তাকে 10 টাকা প্রতি লঙ্কা চপে দাম দিতে হয়। এটা দেখে রাকেশ আসল ব্যাপারটি বুঝতে পারে। আসলে মিনা ইচ্ছা করেই কম্পিটিশনের চপগুলোতে অত্যাধিক পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে স্পেশাল করে লঙ্কা চপ বানিয়েছিল, আর সাধারণ চপগুলিতে সে সাধারণ লঙ্কায় ব্যবহার করত। এর ফলে মিনার কাছ থেকে কেউই শর্ত জিততে পারত না, সকলেই হেরে যেত। এভাবেই চালাকি করে মিনা প্রতিদিন হাজার হাজার টাকা উপার্জন করছিল। মা, এই দেখো আজকে আমার কত টাকা লাভ হয়েছে, পুরো 2000 টাকা। আর আমরা গরিব থাকবো না মা, কয়েকদিনের মধ্যেই আমরা বড়লোক হয়ে যাব। এগুলো ঠিক নয় রে মা। রোজগার করতে হলে তুই সৎ পথে কর। আমার তো এগুলো ভালো লাগে না। এখন যদি কেউ তো শর্ত পূরণ করে ফেলে আর সময়ের মধ্যে লঙ্কা চপ খেয়ে নেয়, তাহলে তো তোকে 10,000 টাকা দিতে হবে। আরে মা, সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরকম কেউ নেই যে এত ঝাল লঙ্কা চপ খেয়ে ফেলবে। আর মা, আমি তো কারো কাছ থেকে চুরি করছি না যে এটাকে তুমি অসৎ পথের রোজগার বলছো। তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের বাড়িতে রাজেশ আসে এবং সে তাদের কথার মাঝেই বলে, হ্যাঁ, অসৎ পথে। আর এটা নিশ্চয়ই লোকের সঙ্গে প্রতারণা। আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি প্রতিযোগিতার লঙ্কা আলাদা দাও আর সাধারণ লঙ্কা আলাদা রাখো।
যাতে লোকে লাভের বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর অত্যাধিক ঝালের কারণে প্রতিযোগিতা জিততে না পারে। আমি সব জানি। হ্যাঁ, এতে ক্ষতি কি আছে? আমি তো লঙ্কার জায়গায় অন্য কিছু দিচ্ছি না যে আমি লোককে ঠকাচ্ছি। আর মিস্টার, এটা তো লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা, এখানে ঝাল লাগবে না তো কি মিষ্টি লাগবে? তুমি খেতে না পারলে অংশগ্রহণ করবেই বা কেন? আর শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না। তোমার সাহস কিভাবে হলো আমার বাড়িতে এসে তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, তুই একটু বোঝার চেষ্টা কর মা। এভাবেই সেদিন রূপালী দেবী এবং রাজেশ তাকে হাজার বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিনা কিছুতেই বুঝতে চাইতো না। সে হাতে অনেক বেশি পরিমাণে টাকা পেয়ে অভ্যস্ত হয়ে পড়েছিল। এভাবেই আরো কয়েকদিন চলতে থাকে। একদিন রাকেশ আবারও মিনার দোকানে আসে। দেখো, তুমি বারবার আমার মাথা বকাতে আসবে না। আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কম্পিটিশন করতে চাইলে করো, আর না হলে এখান থেকে ফটো। হ্যাঁ, কম্পিটিশন তো করবোই, কিন্তু টাকাটাও ঠিকঠাক পাবো কিনা সেটা তো আগে থেকে জানতে হবে, তাই না? হ্যাঁ, পাবে, 100% পাবে। আগে খাও তো, তারপর দেখা যাবে। দেখে তো তোমাকে নেশাখোর বলে মনে হচ্ছে। দুটোর বেশি খেতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। আসলে রাকেশ খুব বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করত। রাকেশ লঙ্কা চপ খাওয়া শুরু করে দেয় এবং মিনার দেওয়া শর্ত অনুযায়ী সে সময়ের আগেই 100টা লঙ্কা চপ খেয়ে কমপ্লিট করে ফেলে। এই যা, এবার কি হবে? এ তো দেখছি যেমন বললো তেমনটি করে দেখালো। আমি তো ভেবেছিলাম এত ঝাল কেউ খেতে পারবে না, কিন্তু এ তো খেয়েই ফেললো। এবার তো আমাকে 10,000 টাকা দিতে হবে। আমি এখন এত টাকা কোথায় পাবো? কি হলো ম্যাডাম, এবারে টাকাটা দাও, নাকি টাকা না দিয়ে অন্য কিছু বাহানা দেবে? দেখো, আমি কিন্তু তোমার কাছ থেকে টাকা না নিয়ে ছাড়বো না। না, দেখো, আমার কাছে এত টাকা নেই। আমি আসলে... এই বলে মিনা তাকে সমস্ত ঘটনা বলতে থাকে। সে কেন এরকম প্রতিযোগিতা রেখেছে আর তার আসল উদ্দেশ্য কি, সমস্ত কিছুই সে বলতে থাকে। সবকিছু শোনার পর রাকেশ বলে, না, আমি তো তোমাকে ছেড়ে দেব না। আমি প্রতিযোগিতায় জিতেছি, আর তাই তোমাকে টাকা দিতেই হবে। দেখো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। আমি সত্যি বলছি, আমার কাছে এত টাকা নেই। আর তুমি বলো, তোমার 100 পিস লঙ্কা খাওয়ার দরুন 10,000 টাকা নেওয়া উচিত হবে কি? সব জিনিসেরই তো একটা নিয়ম আছে, তাই না? এক্স্যাক্টলি, আমিও তোমাকে এটাই বোঝানোর জন্য এখানে এসেছি। তুমি এখন হেরে গেছো, টাকা দিতে হবে বলে এরকম বলছো। তুমি নিজেই মনে করে দেখো তো, তোমারও কি একটা লঙ্কা চপের বিনিময়ে 5 টাকা থেকে 10 টাকা নেওয়া উচিত হতো? আর তাছাড়া তোমার দোকানে এমনও তো অনেক লোক আছে যারা তোমার কাছে টিফিন করে বিভিন্ন কাজ কামে বের হয়। তা তোমার লঙ্কা চপ ভালো হয় বলে তুমি শুধু নিজের লাভটাই বুঝবে, এটা তো উচিত নয়। রাকেশের কথা শুনে মিনার ভুল ভাঙে। সে বুঝতে পারে যে এতদিন সত্যি সত্যি সে ভুল করে এসেছে। মিনা রাকেশের কাছে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন থেকে মিনা তার দোকানের বোর্ড পরিবর্তন করে দেয়। এখন সে লোভ লালসা ছেড়ে সৎ পথে ন্যায্য দামে লঙ্কা চপ বিক্রি করে। তার লঙ্কা চপ ভালো হওয়ায় আগের থেকে অনেক বেশি খরিদ্দার তার দোকানে আসে এবং সে অল্প লাভ করে খুশিতে দিন কাটাতে থাকে।